সবাই বলেছিল মাস্টারের ছেলে বড়জোর কারণিক হবে, কিন্তু অনির্বাণ জানত ভাগ্য হাতের রেখায় থাকে না, থাকে মেরুদণ্ডের জোরে। দিল্লির ছোট্ট কুঠুরিতে আধপেটা খেয়ে প্রেমিকার বিচ্ছেদ আর সমাজের তাচ্ছিল্য সহ্য করে একজন সাধারণ ছেলের আইপিএস হয়ে ওঠার গল্পটা কোনো রূপকথা নয়, এক বারুদের উপাখ্যান। রক্তে ভিজে যাচ্ছে খাঁকি উর্দি, চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে এলাকার ত্রাস রঘুনাথ সিং, হাতে উদ্যত রাইফেল। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ঠোঁটের কোণে হাসি ফোটাল অনির্বাণ, কারণ সে জানে এই লড়াইটা শুধু প্রাণের নয়, এটা একটা জেদের লড়াই, যে জেদ শুরু হয়েছিল শালবনী গ্রামের এক ভাঙা কুঁয়ে ঘরে। পুরুলিয়ার রুক্ষ লালমাকির প্রান্তর আর পলাশ বনের ফাঁক দিয়ে যে গ্রামটি উঁকি দেয় তার নাম শালবনী। গ্রীষ্মের দুপুরে যখন আগুনের মতো লু বইতে শুরু করে, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত আক্রোশ এই গ্রামটির ওপর উগড়ে দিচ্ছে। সেই গ্রামেরই এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ টিনের চালের বাড়িটি যেন দারিদ্র্যের এক নীরব সাক্ষী হয়ে টিকেছিল কোনো মতে। সুধীরবাবু গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, আজীবন সততার চাদর গায়ে জড়িয়ে রেখেছেন, কিন্তু সেই চাদর দিয়ে সংসারের অভাব ঢাকা পড়ত না। ঋণের দায়ে তিনি তখন জর্জরিত, মহাজনের অপমান আর তাগাদা ছিল তাদের নিত্যদিনের ঘটনা। অনির্বাণ তখন ক্লাস 8-এ পড়ে, কিশোর বয়স, রক্তে তখন আবেগের স্রোত। একদিন স্কুল থেকে ফিরে সে দেখল বাড়ির উঠোনে গ্রামের মহাজন তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। সুধীরবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর ঘরের দরজার আড়ালে আঁচল মুখে দিয়ে মা ফুপিয়ে কাঁদছেন। সেদিন অনির্বাণের খুব ইচ্ছে হয়েছিল মহাজনকে ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু সে জানত তার বাবার সেই ক্ষমতা নেই, আর তারও গায়ের জোর নেই। সে রাতে বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা, পুলিশ কেন এদের ধরে না? এরা তো অন্যায় করছে। সুধীরবাবু ম্লান হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আইন বড়লোকদের পকেটে থাকে রে বাবা, আমাদের মতো চুনোপুটিদের কান্না শোনার সময় পুলিশের নেই। পুলিশ হতে গেলে অনেক বড় হতে হয়। সেই মুহূর্তেই অনির্বাণের বুকের ভেতর এক অদ্ভুত জেদ দানা বাঁধল। সে ঠিক করল সে এমন কেউ হবে যার হাতে ক্ষমতা থাকবে, যে এই ব্যবস্থার পরিবর্তন করতে পারবে। সে পুলিশ হবে, কিন্তু সাধারণ কনস্টেবল নয়। সে হবে সেই পুলিশ যে হুকুম দেয়, হুকুম তামিল করে না। সে আইপিএস হবে। দিন গড়িয়ে বছর পার হল। অনির্বাণের মেধা ছিল ধারালো তলোয়ারের মতো। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে নজর কাড়া রেজাল্ট করে সে যখন কলকাতায় কলেজে ভর্তি হতে এলো, তখন তার চোখে এক আকাশ স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে যোজন যোজন দূরত্ব, তা বুঝতে তার সময় লাগল না। কলকাতার মেস বাড়িগুলোর স্যাঁতস্যাঁতে দেওয়াল, ভ্যাপসা গরম আর ছাড়পোকা ভর্তি তক্তপোষ তার নিত্যসঙ্গী হল। বাবার পাঠানো সামান্য টাকায় মেস ভাড়া দিয়ে দুবেলা পেট ভরে খাওয়া ছিল বিলাসিতা। অনেক রাত কেটেছে শুধু এক গ্লাস জল আর দুটো বিস্কুট খেয়ে। তার বন্ধুরা যখন পুজোর সময় নতুন জামা পরে প্যান্ডেলে ঘুরত বা রেস্তোরাঁয় খেতে যেত, অনির্বাণ তখন কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে ইউপিএসসির বই খুঁজত। তার জামার হাতা ছিঁড়ে গেলে সে নিজেই সুতসুতো দিয়ে সেলাই করে নিত, কিন্তু বই কেনার টাকায় কখনো হাত দিত না। স্নাতক শেষ করার পর অনির্বাণ বুঝল আইপিএস হতে গেলে তাকে এই গণ্ডি ছাড়িয়ে আরও বড় সমুদ্রে ঝাঁপ দিতে হবে। গন্তব্য দিল্লি, মুখার্জিনগর, সিভিল সার্ভিসের রণক্ষেত্র। কিন্তু দিল্লি যাওয়ার টাকা কোথায়? সুধীরবাবু ছেলের চোখের ভাষা বুঝতেন। তিনি নিজের প্রভিডেন্ট ফান্ডের শেষ টাকাটা তুলে আর মায়ের বিয়ের শেষ সম্বল দুগাছা চুড়ি বিক্রি করে ছেলের হাতে তুলে দিলেন। বললেন, যা খোকা, জিতে ফিরে আসবি। তোর মায়ের গহেনা গেল, কিন্তু তুই যদি রত্ন হয়ে ফিরিস, সেটাই হবে আসল অলংকার। দিল্লির জীবন ছিল এক অন্য লড়াই, যেন এক অগ্নিকুণ্ড। 6x8 ফুটের একটা ছোট্ট কুঠুরি, জানলা দিয়ে আকাশ দেখা যায় না, শুধু পাশের বাড়ির ইটের দেওয়াল। গরমকালে ঘরটা যেন তন্দুর হয়ে উঠত। অনির্বাণের দিন শুরু হতো ভোর 4টায়। দ্য হিন্দু পত্রিকা, লক্ষ্মীকান্তের পলিটি, বিপিনচন্দ্রের ইতিহাস, এসবই ছিল তার জগৎ। বাইরের পৃথিবীর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রথমবার প্রিলিমস পাশ করল অনির্বাণ। আনন্দে বুকটা নেচে উঠেছিল। কিন্তু মেইনস পরীক্ষার ঠিক আগে সে প্রবল জ্বরে আক্রান্ত হল, টাইফয়েড। শরীর ভাঙল, কিন্তু মনোবল ভাঙল না। কাঁপা হাতেই পরীক্ষা দিল, কিন্তু ফল হল না। ব্যর্থতার প্রথম স্বাদ বড় তিতকুটে। দ্বিতীয়বারের প্রস্তুতি আরও জোরদার হল। এবার সে মেইনস পাশ করল। ডাক পেল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের।
দিল্লির ধোলপুর হাউসের সামনে দাঁড়িয়ে অনির্বাণের মনে হচ্ছিল সে তার স্বপ্নের খুব কাছে। ইন্টারভিউ ভালোই হলো, কিন্তু চূড়ান্ত তালিকা বেরোনোর পর দেখা গেল তার নাম নেই। মাত্র 4 নম্বরের জন্য সে বাদ পড়ল। এই আঘাতটা ছিল মারাত্মক। অনির্বাণ সেদিন রাতে তার ছোট্ট ঘরে ফিরে বালিশে মুখ গুজে চিৎকার করে কেঁদেছিল। মনে হচ্ছিল এত পরিশ্রম, এত ত্যাগ, সব মিথ্যা। গ্রামের লোকেরা বলাবলি শুরু করল, মাস্টারের ছেলে বাপের টাকা উড়িয়ে ফিরে আসবে, ওসব বড় চাকরি আমাদের জন্য নয়। তৃতীয়বারের চেষ্টার সময় বাড়ি থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল। বাবার পক্ষে আর টাকা পাঠানো সম্ভব ছিল না। মা অসুস্থ। অনির্বাণ পড়ল এক মহাবিপদে। ফিরে যাবে নাকি লড়াই চালিয়ে যাবে? সে সিদ্ধান্ত নিল হার মানবে না। একটি কোচিং সেন্টারে পার্ট টাইম খাতা দেখার কাজ নিল। সারাদিন নিজের পড়া আর রাতে অন্যের খাতা দেখা। ঘুমের সময় কমে দাঁড়ালো 3-4 ঘণ্টায়। চোখের নিচে কালি পড়ল, শরীর শুকিয়ে গেল। এই কঠিন সময়ে তার প্রেমিকা সুপ্রিয়া, যে তাকে কথা দিয়েছিল পাশে থাকার, সেও ধৈর্য হারিয়ে ফেলল। সুপ্রিয়ার পরিবার তার বিয়ে ঠিক করল এক প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারের সাথে। সুপ্রিয়া অনির্বাণকে শেষ দেখা করতে এসে বলেছিল, অনির্বাণ, স্বপ্ন দিয়ে পেট ভরে না, বাস্তবতা অনেক কঠিন। তোমার এই অনিশ্চিত ভবিষ্যতের জন্যে আমি আর অপেক্ষা করতে পারছি না। সুপ্রিয়া চলে যাওয়ার পর অনির্বাণ নিজেকে বড় একা অনুভব করল। তার মনে হল সারা পৃথিবী তার বিরুদ্ধে। কিন্তু এই একাকিত্বই তাকে ইস্পাতের মতো কঠিন করে তুলল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমার সাফল্যই হবে আমার উত্তর। চতুর্থবার, এটাই শেষ সুযোগ। অনির্বাণ তার পড়ার টেবিলে লিখে রাখল, ডু অর ডাই। এই পর্বে সে নিজেকে উজাড় করে দিল। খাওয়া দাওয়ার ঠিক ছিল না। দাড়ি গোঁফ বেড়ে জঙ্গলি চেহারা হলো। পরীক্ষার দিনগুলোতে তার মনে হতো মাথার শিরা ছিঁড়ে যাবে, কিন্তু সে থামল না। ইন্টারভিউ বোর্ডে যখন তাকে প্রশ্ন করা হলো, আপনি পুলিশ হতে চান কেন? পুলিশ তো দুর্নীতিগ্রস্ত। অনির্বাণ শান্ত গলায় উত্তর দিয়েছিল, স্যার, আমি জানি সিস্টেমে সমস্যা আছে, কিন্তু নর্দমা পরিষ্কার করতে হলে নর্দমায় নামতে হয়। দূর থেকে নাক সিটকালে আবর্জনা পরিষ্কার হয় না। আমি সেই আবর্জনা পরিষ্কার করতে চাই, যাতে আমার বাবার মতো সাধারণ মানুষকে আর কাঁদতে না হয়। আমি ক্ষমতার জন্যে আসিনি, আমি পরিবর্তনের জন্যে এসেছি। রেজাল্ট বেরোনোর দিন অনির্বাণ তার ভাঙা ল্যাপটপের সামনে বসে কাঁপছিল। পিডিএফ ফাইলটা ওপেন হলো। সার্চ বক্সে নিজের নাম টাইপ করতেই ভেসে উঠল, অনির্বাণ রায়, র্যাঙ্ক 104। সময়টা যেন থমকে গেল। অনির্বাণ বিশ্বাস করতে পারছিল না সে আইপিএস হয়েছে। সে তার বাবাকে ফোন করল। সুধীরবাবু ফোন ধরে হ্যালো বলতেই অনির্বাণ ডুকরে কেঁদে উঠল, বাবা, আমি পেরেছি, আমি আইপিএস হয়েছি বাবা। মায়ের চুড়িগুলো আর ফেরত আনতে পারবো না, কিন্তু সম্মান ফেরত এনেছি। ফোনের ওপারে সুধীরবাবুর কান্না আর মায়ের উলুধ্বনি মিলেমিশে একাকার হয়ে গেল। শালবনী গ্রামে সেদিন অকাল দীপাবলি শুরু হলো। যারা নিন্দা করত তারাই আজ মিষ্টি নিয়ে এলো। এরপর শুরু হলো সরদার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের দিন। হায়দ্রাবাদের সেই দিনগুলো অনির্বাণকে নতুন করে গড়ল। হাড় ভাঙা খাটুনি, ভোরবেলা দৌড়, পিটি, অস্ত্রচালনা, জঙ্গল ক্যাম্প, ঘোড়ায় চড়া, প্রতিটি ধাপে সে নিজেকে প্রমাণ করল। এখানে সে শিখল আইপিএস মানে শুধু ক্ষমতা নয়, এর অর্থ হল দায়িত্ব, ধৈর্য এবং সংযম। পাসিং আউট প্যারেডে যখন সে ইউনিফর্ম পরে কাঁধে অশোক স্তম্ভ লাগিয়ে মার্চ করল, তখন তার মনে হল এই উর্দির ওজন অনেক। এই ওজন সাধারণ মানুষের বিশ্বাসের ওজন। ট্রেনিং শেষে অনির্বাণের পোস্টিং হল ঝাড়খণ্ড বর্ডার ঘেঁষে বীরভূম জেলার এক উপদ্রুত অঞ্চলে। জায়গাটি পাথর খাদান আর কয়লা মাফিয়াদের স্বর্গরাজ্য। এখানে আইন চলে না, চলে বাহুবল। অনির্বাণ সেখানে এসডিপিও হিসেবে যোগ দিল। প্রথম দিন অফিস যাওয়ার পথেই সে দেখল রাস্তার ধারে বেআইনি স্যান্ডেল লরি দাঁড়িয়ে। সে গাড়ি থামিয়ে ড্রাইভারকে লাইসেন্স দেখাতে বলল। ড্রাইভার অবজ্ঞার সুরে বলল, সাহাব, এটা রঘুনাথ সিংয়ের গাড়ি, এখানে কাগজ লাগে না, দাদার নামই যথেষ্ট। অনির্বাণ শান্ত গলায় বলল, রঘুনাথ সিং যেই হোক, আমার এলাকায় গাড়ি চালাতে গেলে কাগজ লাগবে। সে লরিটা তখনই বাজেয়াপ্ত করল। রঘুনাথ সিং ছিল এলাকার ত্রাস। মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় থানা সবাই তার পকেটে। অনির্বাণের এই পদক্ষেপে সে ক্ষিপ্ত হল। পরদিন সকালে অনির্বাণের অফিসে একটি মিষ্টির প্যাকেটের সাথে মোটা টাকার বান্ডেল এলো, সাথে একটা চিরকুট। নতুন অতিথিকে স্বাগত, এটা রাখুন আর চোখ বন্ধ করে থাকুন, এতেই মঙ্গল। অনির্বাণ সেই টাকা আর মিষ্টির প্যাকেটটা ফেরত পাঠালো এবং যে কনস্টেবল ওটা ভেতরে এনেছিল তাকে সাসপেন্ড করল। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। অনির্বাণ শুরু করল অপারেশন ক্লিন। একের পর এক অবৈধ খাদান সে বন্ধ করে দিতে লাগল।
রাতভরে রেইড, মাফিয়াদের ডেরা ভাঙচুর, অনির্বাণ যেন ঝড়ের গতিতে কাজ করতে লাগল। কিন্তু মাফিয়ারাও বসেছিল না। শুরু হলো মানসিক চাপ। অনির্বাণের মোবাইলে হুমকি আসতে শুরু করল, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে অশ্লীল গালিগালাজ করা হলো। একদিন রাতে তার সরকারি বাসভবনের জানলায় কেউ ইট ছুঁড়ে মারল, কাঁচ ভেঙে বিছানায় পড়ল, সাথে একটা চিঠি, আজ কাঁচ ভাঙল, কাল তোর মাথা ভাঙবে। অনির্বাণ ভয় পেল না, কিন্তু সতর্ক হল। সে তার বাবা মাকে বলল সাবধানে থাকতে। তার সহকর্মীদের অনেকেই তাকে বোঝালো, স্যার কেন ঝামেলা করছেন, এরা খুব বিপজ্জনক লোক, রঘুনাথ সিংয়ের হাত অনেক লম্বা। অনির্বাণ হেসে বলল, আইনের হাত তার থেকেও লম্বা। আমি যদি আজ ভয় পাই তাহলে সাধারণ মানুষ কার দিকে তাকাবে? পরিস্থিতি চরমে পৌঁছালো এক অমাবস্যার রাতে। খবর এলো রঘুনাথ সিং বর্ডার দিয়ে বিপুল পরিমাণ অবৈধ কয়লা পাচার করছে, সাথে আধুনিক অস্ত্রশস্ত্র। অনির্বাণ জানত এটা একটা মরণ। ল্যান্ডমাইন বিস্ফোরণ। অনির্বাণের জিপটা উল্টে গেল। আগুনের গোলায় চারদিক আলোকিত হয়ে উঠল। অনির্বাণ ছিটকে পড়ল রাস্তার পাশে কাঁটা ঝোপের মধ্যে। তার কপাল কেটে রক্ত ঝরছে, ডান হাতটা নাড়াতে পারছে না, হাড় ভেঙে বেরিয়ে এসেছে। কানে ভুঁভো শব্দ। তার চোখের সামনে তার গানম্যান যন্ত্রণায় কাতরাচ্ছে। চারদিক থেকে গুলির বৃষ্টি শুরু হলো। রঘুনাথের বাহিনী তাদের ঘিরে ফেলেছে। অনির্বাণ বুঝতে পারল মৃত্যু খুব কাছে। কিন্তু শালবনির সেই ছেলেটা হার মানতে শেখেনি। সে বাঁ হাতে তার সার্ভিস রিভলভারটা তুলে নিল। যন্ত্রণাকে উপেক্ষা করে সে হামাগুড়ি দিয়ে একটা বড় শালগাছের আড়ালে পজিশন নিল। রঘুনাথ সিং অট্টহাসি দিয়ে চিৎকার করল, এসপি সাহেব, বলেছিলাম না এটা আমার রাজত্ব? বেরিয়ে এসো, আরামসে মারব। তোমার সততা আজ তোমাকে বাঁচাতে পারবে না। অনির্বাণের মাথায় তখন আগুন জ্বলছে। সে চিৎকার করে বলল, তোর রাজত্ব শেষ রঘুনাথ। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ তুই এখান থেকে এক টুকরো কয়লাও নিয়ে যেতে পারবি না। একজন অফিসার মরে গেলে 10 জন আসবে, কিন্তু তোদের পাপের শেষ হবেই। শুরু হলো এক অসম লড়াই। একদিকে আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, অন্যদিকে অনির্বাণের রিভলভার আর অদম্য সাহস। অনির্বাণের গুলি রঘুনাথের এক সঙ্গীর কাঁধে লাগল, কিন্তু ওদের গুলির দাপটে অনির্বাণ কোণঠাসা হয়ে পড়ল। তার শরীরে আরও কয়েক জায়গায় স্প্লিন্টার বিঁধল। রক্তে তার খাঁকি ইউনিফর্ম লাল হয়ে যাচ্ছে, চেতনা ঝাপসা হয়ে আসছে। তার মনে পড়ল বাবার মুখ, মায়ের কান্না আর সেই অপমানের রাত। না, সে হারতে পারে না। সে শপথ করেছিল সে লড়বে। ঠিক সেই সময় দূরে সাইরেনের শব্দ শোনা গেল। অনির্বাণের গোপন বার্তায় ব্যাকআপ ফোর্স আসছে। রঘুনাথ সিং বুঝতে পারল পরিস্থিতি খারাপ। সে পালানোর চেষ্টা করল। অনির্বাণ ঝাপসা চোখে দেখল রঘুনাথ জিপে ওঠার চেষ্টা করছে। সে তার সমস্ত শক্তি একত্রিত করে ভেঙে যাওয়া হাতে ভর দিয়ে উঠে বসল। লক্ষ্য স্থির করল। গুরুম করে একটা শব্দ। গুলিটা গিয়ে লাগল রঘুনাথের পায়ে। সে হুমড়ি খেয়ে পড়ল। ততক্ষণে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেছে। রঘুনাথ সিং আর তার দলবল গ্রেফতার হল। জ্ঞান হারানোর আগে অনির্বাণ দেখল ভোরের আলো ফুটছে। জঙ্গলের অন্ধকারের বুক চিরে সূর্য উঠছে। তাকে স্ট্রেচারে তোলা হচ্ছে। এক কনস্টেবল তার রক্তাক্ত হাতটা ধরে কাঁদছে আর বলছে, স্যার, আপনি বাঘের বাচ্চা। আপনি না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। হাসপাতালে যখন অনির্বাণের জ্ঞান ফিরল তখন 3 দিন কেটে গেছে। চোখ মেলে দেখল তার বিছানার পাশে বাবা আর মা বসে আছেন। মা কাঁদছেন, কিন্তু সেই কান্নায় আজ আর দুঃখ নেই, আছে গর্ব। বাবা তার মাথায় হাত রেখে বললেন, আমি গর্বিত খোকা। তুই আজ শুধু আমার ছেলে নস, তুই দেশের ছেলে। তোর দাদু বলতো আগুনের পরীক্ষা না দিলে সোনা খাঁটি হয় না। অনির্বাণ হাসার চেষ্টা করল, কিন্তু শরীরে অসম্ভব ব্যথা। হাসপাতালের বাইরে তখন এক অভূতপূর্ব দৃশ্য। হাজার হাজার মানুষ ভিড় করেছে। গ্রামের চাষি, দিনমজুর, স্কুলের ছাত্রছাত্রী। তারা তাদের নায়ককে এক নজর দেখতে চায়। যেই রঘুনাথ সিংয়ের ভয়ে তারা তটস্থ থাকত, সেই রঘুনাথ আজ জেলে। আর এটা সম্ভব হয়েছে এই তরুণ অফিসারের জন্য। সুস্থ হয়ে অনির্বাণ যখন আবার ডিউটিতে যোগ দিল তখন তার হাতে ব্যান্ডেজ, পায়ে খড়িয়ে হাঁটা, কিন্তু মেরুদণ্ড আগের চেয়েও সোজা। থানায় ঢোকার সময় তাকে স্যালুট দিতে গিয়ে বয়স্ক কনস্টেবলের চোখ ছলছল করে উঠল। অনির্বাণ তার চেয়ারে বসল। টেবিলের ওপর সেই অশোক স্তম্ভ। সে জানত রঘুনাথ সিং শেষ কথা নয়। আবার নতুন অপরাধী আসবে, আবার নতুন ঝড় উঠবে, রাজনৈতিক চাপ আসবে, বদলি হবে, হয়তো আবার প্রাণনাশের হুমকি আসবে। কিন্তু সে তৈরি, কারণ সে জানে সে একা নয়। এই যে হাজার হাজার মানুষের ভরসা, এই যে বৃদ্ধা মায়ের আশীর্বাদ আর বাবার গর্বিত মুখ,
এটাই তার শক্তি। খাকি উর্দিটা শুধু শরীরের পোশাক নয়, এটা তার আত্মা, তার অস্তিত্বের সাক্ষী। শালবনির ভাঙা ঘরের সেই স্বপ্ন আজ এক জ্বলন্ত সত্য। অনির্বাণ রায় প্রমাণ করেছে, জন্ম, পরিচয় বা দারিদ্র্য মানুষের ভাগ্য লেখে না। ভাগ্য লেখে মানুষের কর্ম, জেদ আর সাহস। জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে অনির্বাণ বিড়বিড় করে বলল, সত্যমেব জয়তে। তার চোখের দৃষ্টিতে তখন আগামী দিনের নতুন লড়াইয়ের প্রস্তুতি, আর মুখে বিজয়ের প্রশান্ত হাসি।